হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সামনে আমি আবারও উপস্থিত হয়েছি ক্লাস 11 সেমিস্টার 1-এর 100% কমনের একটা ক্লাস নিয়ে। আজকে আমরা করব ফিজিক্সের মডেল প্র্যাকটিস সেট 1, যেখান থেকেই তোমরা তোমাদের আগামী সেমিস্টার 1 এর পরীক্ষার 100% কমন পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। চলো তাহলে আমরা शुरू করছি আজকের ক্লাস। ऐसी बड़ी बड़ी देशों में छोटी छोटी बात तो होती रहती है। আজ থেকে আমরা শুরু করছি মডেল প্র্যাকটিস সেট 1। দেখো তাহলে এই কোশ্চেনগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো নিজেরা একবার সলভ করে নাও, তারপরে আমার করিয়ে দেওয়া সলিউশনগুলির সঙ্গে মিলিয়ে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও কার কতটা মার্কস উঠছে। এইখানে দেওয়া কোশ্চেনগুলোর টাইপগুলো অনুযায়ী কিন্তু কোশ্চেনগুলো হবে। হ্যাঁ, এই ধরনের কোশ্চেনগুলো শুধু এই কোশ্চেনটা না, এই ধরনের কোশ্চেনগুলোর টাইপগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। এরপরে আমি আরও এরকম মডেল প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করছি। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো। তাহলে চলো আমরা শুরু করছি এক এক করে সমাধান। ওকে, তাহলে এখন আমরা শুরু করছি কোশ্চেন নাম্বার 1 এর সমাধান। ওকে, কোশ্চেন নাম্বার 1 বলা হয়েছে f ইজিক্যাল টু a রুট এক্স প্লাস বি টি স্কোয়ার সমীকরণে f ইজিক্যাল টু বল, x ইজিক্যাল টু দূরত্ব, t ইজিক্যাল টু সময়, তাহলে a বাই v এর মাত্রা কি হবে, তাই না? a বাই b এর মাত্রা কি হবে, এটা কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1, তাহলে আমরা কিভাবে সমাধান করব? দেওয়া আছে f ইজিক্যাল টু a রুট এক্স প্লাস বি টি কিউব, তাই না? এইবার দেখো যে আমরা জানি কোনো একটা সমীকরণ এর মাত্রা বিশ্লেষণের নীতি যদি আমরা ব্যবহার করি, তাহলে কোনো সমীকরণের বাম সাইডের মাত্রা এবং ডান সাইডের মাত্রা সমান হয়। আবার সমীকরণের ক্ষেত্রে দুটো রাশি যদি যোগ বা বিয়োগ রূপে থাকে, তাদের মাত্রাও হয় পরস্পর সমান। তো এই এফ মানে বল, হ্যাঁ, এক্স দূরত্ব, টি সময় এখানে দেওয়া আছে। এফ ইজিক্যাল টু কি, বল, বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, এক্স সমান সমান দূরত্ব, দূরত্বের মাত্রা কি এল, টি, টি সমান সমান সময়, এর মাত্রা টি, ক্যাপিটাল টি। তাহলে এইগুলোকে কাজে লাগিয়ে আমরা সমাধানটা শুরু করব। বলেছে এ বাই বি এর মাত্রা বের করতে, তাই তো? তো আমরা লিখতে পারি এই জিনিসটার মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 ইজিক্যাল টু এই জিনিসটার মাত্রাও হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস এই জিনিসটার মাত্রাও হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। এইবার এই জিনিসটার মাত্রা তাহলে এটা, এই জিনিসটার মাত্রা এটা। অতএব আমরা লিখতে পারি এ রুট এক্স ইজিক্যাল টু এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। আবার এক্স কি, এক্স কি আমরা এইভাবে লিখতে পারি হাফ, রুট ওভারটা তুলে দিলে কি হবে হাফ, এক্স কি দূরত্ব, এর মাত্রাটাকেও আমরা লিখব। তাহলে এ ইজিক্যাল টু এটা এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, আর এক্সট্রা চলে আসবে নিচে, এক্সের মাত্রা এল, তাহলে এল টু দি পাওয়ার হাফ, তাই না? এবার হাফ নিচ থেকে উপরে গেলে হয়ে যাবে মাইনাস, তাহলে এল 1 মাইনাস হাফ টি টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে এটা সমান সমান হচ্ছে এম এল মাইনাস হাফ টি টু দি পাওয়ার মাইনাস 2। আমরা বের করে নিলাম এ এর মাত্রা। এবার এই পার্ট থেকে করব বি এর মাত্রা, এবং
এবং বি টি স্কোয়ার ইজিক্যাল টু এম এল টি টু দি পাওয়ার -2। অতএব ভি ইজিক্যাল টু টিটাকে একবার এদিকে করে দিলাম, এম এল টি টু দি পাওয়ার -2, কিন্তু মাত্রা রূপে, টি এর মাত্রা ক্যাপিটাল টি, তাহলে এটা হয়ে গেল নিচে। তাহলে এটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, নিচ থেকে পাওয়ারটা এটা গেলেও -2, সরি, তাহলে হবে এম এল টি টু দি পাওয়ার -4। এবারে আমাদের করতে কি বলেছে, এ বাই বি, তাই তো? তাহলে এ বাই বি ইজিক্যাল টু এটা বসাবো, নিচে এটা বসাবো, এম মাইনাস হাফ টি টু দি পাওয়ার -2 বাই এম এল টি টু দি পাওয়ার -4। এই ওয়ানটা আবার উপরে যাবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, তাই না? এম এল মাইনাস হাফ তো আছেই। আচ্ছা আচ্ছা, সরি, এখানে ওয়ান থেকে মাইনাস হাফ করেছি, তাহলে এটা মাইনাসটা হবে না, সরি, এই মাইনাসটা হবে না, এই মাইনাসটা হবে না, এটা হাফ, এটা হাফ হবে খালি, তাই না? ওয়ান থেকে মাইনাস হাফ গেলে তো হাফ হয়, হাফ, আর এই ওয়ানটা এবার ওয়ানে যাবে, উপরে যাবে, তারপরে টি টু দি পাওয়ার -2 ছিল, এবার এই মাইনাসটা নিচে, উপর থেকে নিচে গেলে আবার হয়ে যাবে প্লাস, তাই না? নিচে যদি পজিটিভ থাকে উপরে নিয়ে গেলে হয় মাইনাস, আবার মাইনাসই যদি থাকে তাহলে উপরে নিয়ে গেলে হবে প্লাস। তাহলে এটা হবে এম এল হাফ থেকে -1 বিয়োগ, তাহলে -1/2, আর এটা হয়ে গেল 4 থেকে 2 বাদ, তাহলে টি টু এম এল -1/2 টি স্কোয়ার। তাহলে এটা কোন অপশানের সঙ্গে মিলবে? এটা হচ্ছে অপশান এ, এম এল -1 টি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল আমাদের অপশান এ, বুঝা গেছে? তাহলে এইভাবে তোমাদের মাত্রা বিশ্লেষণ সংক্রান্ত কিন্তু একটা অঙ্ক অবশ্যই থাকবে। তাহলে হ্যাঁ, এভাবে কোনো একটা রাশির মাত্রা কীভাবে নির্ণয় করতে হয় তোমরা এই ধরনের অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। এরপরে আমাদের দ্বিতীয় নম্বর যে অঙ্ক সেটাতে আমরা চলে যাব। গেজের অঙ্ক। দেখো এখানে কি লেখা আছে, একটি স্ক্রু গেজের স্কেলের 50টি ঘর আছে, স্ক্রু পিচ 0.5 mm, মূল স্কেল পার্ট 2 cm এবং চক্রাকার স্কেল পার্ট 25 cm। একটি গোলকের ব্যাস নিচের কোনটি হবে? ওকে, তাহলে এই অঙ্কটি তোমাদের প্র্যাকটিক্যালগুলো সবারই নিশ্চিত রূপে করা আছে। এটা হচ্ছে কোশ্চেন নম্বর 2। এই কালারটা লিখছে না ভালো। আচ্ছা, কোশ্চেন নম্বর 2 আমাদের, হ্যাঁ, এই প্র্যাকটিক্যাল সংক্রান্ত যে গণনাগুলো আছে কি না, ভার্নিয়ার স্কেল ও স্ক্রু গেজ, এর অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই করে যাও। এই ধরনের একটা অঙ্ক আসার খুব চান্স আছে। তাহলে একবার করে আমি থিওরিগুলো বলে দিচ্ছি, তারপরে অঙ্কটা সমাধান করছি। হ্যাঁ, প্রথমত আমাদের যে ভার্নিয়ার স্কেলে আমরা কি কি থিওরি পড়ব? আর ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলের যে লঘিষ্ঠ ধ্রুবক সেটা তোমাদের জানা আছে 1 MSD - 1 VSD, তাই না? 1 মেন স্কেল ডিভিশন এবং 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন এর মধ্যে যে গ্যাপ সেটাকে বলা হয় লঘিষ্ঠ ধ্রুবক। এবং এই লঘিষ্ঠ ধ্রুবক আমরা কিভাবে বের করি? এই লঘিষ্ঠ ধ্রুবক বের করতে হলে আমাদের কি করতে হয়? আমাদের যে ভার্নিয়ার স্কেল এবং মেন স্কেল আছে তার সঙ্গে ঘরগুলো মিলাতে হয়। ভার্নিয়ার স্কেলের কত ঘরের সঙ্গে মেন স্কেলের কত ঘর মিলছে সেই অনুযায়ী আমাদের লঘিষ্ঠ ধ্রুবকটা নির্বাচিত হয়। ধরলাম যে আমাদের যে ভার্নিয়ার স্কেল আছে তার এক্স ঘর এর সঙ্গে মূল স্কেলের ওয়াই ঘর মিলেছে। ধরি ভার্নিয়ার স্কেলের ওয়াই ঘর, হ্যাঁ, মূল স্কেলের এক্স ঘর,
এটা প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা হতে পারে। এটা 10 ঘরের সঙ্গে মূল স্কেলের 9 ঘর মিলতে পারে, 20 ঘরের সঙ্গে 18 ঘর মিলতে পারে, আলাদা আলাদা হতে পারে। যা যেরকম ভার্নিয়ার স্কেল থাকবে, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ঘর আমাদের বের করতে হবে। কার সাপেক্ষে? মূল স্কেলের সাপেক্ষে, x/y ঘর। ওকে, তাহলে এইবার আমরা এখানে বসাবো। তাহলে লঘিষ্ঠ ধ্রুবক কত হবে? 1 MSD মেন স্কেল ডিভিশন তো 1ই হবে। আর ভার্নিয়ার স্কেল ডিভিশন আমরা কত পেলাম? x/y। তাহলে এটা লঘিষ্ঠ ধ্রুবকটা হয়ে যাচ্ছে y - x/y। ওয়াইটা কি? ভার্নিয়ার স্কেল এর ঘর সংখ্যা। এক্সটা কি? মূল স্কেলের ঘর সংখ্যা। ওয়াইটা কি? ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা। এবার এই লঘিষ্ঠ ধ্রুবকের সঙ্গে যদি 1 MSD মেন স্কেল ডিভিশন এর মান ধরলাম 0.01 সেন্টিমিটার, সেটা বলে দিবে। এটা কোনো কৃত্রিম স্কেলও হতে পারে। বলে দিল যে 1 সেন্টিমিটারে 20টা ঘর আছে, তাহলে 20/1 করে দিলে যেটা পাওয়া যাবে 1 সেন্টিমিটারে 50টা ঘর আছে। অথবা আমাদের নর্মাল স্কেলগুলোতে যেরকম থাকে, এক একটা মেন স্কেল ঘরের মান আমরা সেন্টিমিটারে বের করে নিব। কোনো সময় মিলিমিটারেও করতে হতে পারে। তাহলে একে আমরা 100 দিয়ে সেন্টিমিটার টু মিলিমিটার 10 দিয়ে গুণ করে দেবো, তাহলে 0.1 হতো। ওকে, এবার এটাকে আমরা বলবো ডি। মেন স্কেল ডিভিশনের মানটাকে বলবো ডি। তাহলে আমরা বের করব ভার্নিয়ার স্থিরাঙ্ক। কি বের করব? ভার্নিয়ার স্থিরাঙ্ক। ভার্নিয়ার স্থিরাঙ্ক। হ্যাঁ, ভার্নিয়ার স্থিরাঙ্কটা কী হবে তাহলে? ভার্নিয়ার স্থিরাঙ্ক সেটা হবে এই লঘিষ্ঠ ধ্রুবক, অর্থাৎ y - x/y এর সঙ্গে ডি গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে ভার্নিয়ার স্থিরাঙ্ক। ভার্নিয়ার স্থিরাঙ্ক এটাকে আমরা সি বলবো। আর যে কোনো দৈর্ঘ্যের পাঠ, দৈর্ঘ্যের যখন পাঠ আমরা নিয়ে থাকি, সেই পাঠ এটাকে যদি আমরা এল বলি, হ্যাঁ, তাহলে হবে a × a প্লাস b × c। এ কি? এ সমান মূল স্কেল পার্ট, এবং বি ভার্নিয়ার স্কেল পার্ট, এবং সি ভার্নিয়ার স্থিরাঙ্ক। তাই না? আচ্ছা, এটা গেল আমাদের ভার্নিয়ার স্কেলের থিওরি। তারপরে স্ক্রু গেজ যার করা নাই তার জন্যই আমি থিওরিটা করে দিচ্ছি, না হলে যাদের করা আছে তোমরা এটা স্কিপ করতে পারো। ওকে, স্ক্রু গেজে এবার কি? স্ক্রু গেজে প্রথমত দেওয়া থাকবে যেটা, সেটা হচ্ছে স্ক্রু পিচ। হ্যাঁ, যেমন আমাদের এই জায়গাটা স্ক্রু পিচ দেওয়া আছে 0.05 mm। স্ক্রু পিচটা কি? আমাদের যে স্ক্রু গেজ তার দুটো স্কেল, একটা হচ্ছে মেন স্কেল আর একটা থাকবে চক্রাকার স্কেল। এই চক্রাকার স্কেলের একটা পূর্ণ চক্রের জন্য মেন স্কেলের যে গ্যাপ তৈরি হবে সেটাকেই আমরা বলবো স্ক্রু পিচ। তো এই হলো আমাদের স্ক্রু পিচ। তারপরে আমাদের বের করতে হবে সেটা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। লঘিষ্ঠ ধ্রুবক কি? এই স্ক্রু পিচ ডিভাইডেড বাই পাক সংখ্যা। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি কথাটা, স্ক্রু পিচ বাই পাক সংখ্যা, চক্রাকার স্কেলের পাক সংখ্যা। এটা দিয়ে করলে আমরা পেয়ে যাব লঘিষ্ঠ ধ্রুবক। এটাকে আমরা কি বলি? সি। আর যেটা পাঠ, দৈর্ঘ্যের যেটা পাঠ নিব সেটা একই, হ্যাঁ, সেটা আর আলাদা করে লিখলাম না। দৈর্ঘ্যের পাঠ সমান a × b × c। এ হবে মূল স্কেল পাঠ, বি হবে এখানে চক্রাকার স্কেল পাঠ, তাই না? আর সি হবে এই লঘিষ্ঠ ধ্রুবক। ভার্নিয়ার স্থিরাঙ্ক না, এটা এইখানে স্ক্রু গেজের ক্ষেত্রে হবে লঘিষ্ঠ ধ্রুবক। ওকে, তাহলে এইবার আমরা অঙ্কটার সমাধান করছি। খুব সহজ কিন্তু অঙ্কটা। এখানে দেখো স্ক্রু পিচ দেওয়া আছে, স্ক্রু
পিচ, স্ক্রু পিচ কত দেওয়া আছে 0.5 mm। আর পাক সংখ্যা কত দেওয়া আছে, পাক সংখ্যা হচ্ছে 50। আর মূল স্কেল পার্টকে আমরা কি বলি এ সমান সমান কত দেওয়া আছে 2 cm। এবং চক্রাকার স্কেল পার্ট এটাকে বলবো বি 25 cm। আমাদের নির্ণয় করতে হবে ব্যাস ডি কত। আচ্ছা, অঙ্কটা কি আমি পড়েছিলাম, ভুলে গেলাম, আবার পড়ে দিচ্ছি অঙ্কটা। বলেছে একটি স্ক্রু গেজের স্কেলের 50টি ঘর আছে, স্ক্রু পিচ 0.5 mm যখন মূল স্কেল পার্ট 2 সেন্টিমিটার এবং চক্রাকার স্কেল পার্ট 25 সেন্টিমিটার, একটি গোলকের ব্যাস নিচের কোণটি হবে। তাহলে ফর্মুলা আমাদের জানাই আছে এ প্লাস বি ক্রস সি, তাই তো। অতএব ডি ইজিক্যাল টু এ প্লাস ভি ক্রস সি। ওকে, এ সমান সমান 2 আর ভি হলো আমাদের 25 আর সি কি বের করি, সি ইজিক্যাল টু স্ক্রু পিচ কত 0.05 আর পাক সংখ্যা কত 50। তাহলে এটাকে 5 দিয়ে কেটে দেব। 5 দিয়ে কেটে দিলে 0.01 আর এটা হচ্ছে 10। এবার 10 দিয়ে 0.1কে ভাগ করলে কত হয় 0.001 হবে, তাই না। এটা মুছে দিলাম 0.001। এটা হলো আমাদের সি, তাই না। এইবার আমরা এটা বসাবো সি এর মান কত 0.001। আচ্ছা, তাহলে এটার সঙ্গে গুণ করলে কি হবে 0.0025। তাহলে উত্তর হবে 2.025 সেন্টিমিটার। ডি তাহলে কত বেরোচ্ছে 2.025 সেন্টিমিটার। এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 3। ভর এবং বেগের পরিমাপে শতকরা ত্রুটির পরিমাণ যথাক্রমে 2% ও 3% হলে গতিশক্তি পরিমাপে ত্রুটি কত হবে। খুবই ইজি অঙ্ক। আমাদের ত্রুটির মানগুলো দেওয়া আছে কোশ্চেন নম্বর 3। তাহলে বলেছে ভর পরিমাপে ত্রুটি কত, ভর পরিমাপে ত্রুটি কত, এটা হচ্ছে 2%। আর বেগ পরিমাপে ত্রুটি এটা হচ্ছে 3%। এবার আমরা জানি গতিশক্তি, গতিশক্তি সমান সমান হাফ mv²। হ্যাঁ, এখানে ভর হলো m আর বেগ হলো v। তাহলে গতিশক্তি পরিমাপে ত্রুটি কত হবে, ঘাতযুক্ত রাশির যে ত্রুটির ফর্মুলা ছিল, এটা তো ধ্রুবক। m পরিমাপে ত্রুটি 2% প্লাস স্কোয়ারটা কী হয় গুণ, আর মানে ঘাতটা হয়ে যায় গুণ, আর বেগ পরিমাপে ত্রুটি 3%। তাহলে টোটাল হয়ে গেল 2 আর 6 8%। 8% হলো উত্তর। তাহলে এটা কোন অপশানে আছে, এটা হচ্ছে অপশান ডি। ওকে, তাহলে 3 নম্বর হয়ে গেল আমাদের অপশান ডি। এবার 4 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি কোণা x অক্ষ বরাবর এরূপে চলছে যে এর x স্থানাঙ্ক এবং সময়ের সম্পর্ক x ইজিক্যাল টু 2 - 5t + 6t স্কোয়ার m। কোণাটির প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ নির্ণয় করতে হবে। সরণের রাশিমালা দেওয়া আছে আমাদের, x সমান দেওয়া আছে 2 - 5t + 6t স্কোয়ার, তাই তো।
আমাদের বের করতে হবে কি প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ কথাটার অর্থ হচ্ছে t=0 সময়ে আমাদের বেগটা বের করতে হবে। তাহলে দেখো এটা সরণ থেকে আমরা বেগ বের করব। একবার ডেরিভেটিভ হ্যাঁ কি করতে হয় এই ক্ষেত্রে, যদি সরণ থাকে তাহলে বেগ বের করো, বেগ থাকলে ত্বরণ বের করো। এই সময় আমরা করব কি অবকলন। আর যদি এদিক থেকে এদিকে আসতে হয় তাহলে আমরা করব সমাকলন, তাই না? তাহলে আমরা সরণ থেকে বেগ বের করব। তাহলে একবার ডেরিভেটিভ করলাম, এই ধরনের 1-2টো অঙ্ক কিন্তু থাকবে, তোমরা এগুলো বই থেকে প্র্যাকটিস করে নিও। আরও আমি প্র্যাকটিস সেট প্রোভাইড করব। তাহলে ডি বাই কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি 0 - 5t, তাহলে হবে 5.1, এটা হলো 6, আর টি স্কোয়ার ডেরিভেটিভ 2t। তাহলে আমরা ভি এর যে রাশিমালা পেলাম v = 12t - 5 এটা পেলাম। এবার বলেছে প্রাথমিক বেগ। হ্যাঁ, প্রাথমিক বেগ অর্থাৎ v কখন t=0 সময় কত হবে, = 12t এর মান 0 - 5, তাহলে হয়ে গেল আমাদের এটা 0 - 5 মিটার পার সেকেন্ড, -5 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে অপশান এ, তাই না? অপশান এ। এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 5। একটি সরলরেখা বরাবর গতিশীল একটি বস্তুর ত্বরণ v √/, বেগ অর্থাৎ a √v হয়, তবে বস্তুটিকে 1 সেকেন্ডের মধ্যে থামানো যেত, তবে প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ 1 সেকেন্ডের মধ্যেই থামাতে হবে, তাহলে প্রাথমিক বেগ আমাদের জানতে চেয়েছে। হ্যাঁ, তার মানে 1 সেকেন্ডের মধ্যে থামানো যেত, অর্থাৎ 1 সেকেন্ড পরে তার বেগ কী হয়ে যাবে 0। ত্বরণের রাশিমালা দেওয়া আছে বেগের উপরে, তাহলে আমাদের এখানে করতে হবে কি যে বেগ তা নির্ণয় করতে হবে, প্রাথমিক বেগটা। তাহলে দেখো এই অঙ্কটা কোশ্চেন নম্বর 5 দেওয়া আছে a √v। a কে আমরা কে লিখতে পারি dv/dt, v কে লিখতে পারি √12 এভাবে, তাই না? এরপরে এই ডিটিটাকে এদিকে নিয়ে আসলাম, ভিটাকে এদিকে নিয়ে আসলাম, কারণ ত্বরণ আছে, এই ত্বরণকে আমরা পাস করে বেগে চলে যাব। তাহলে এটা হয়ে যাবে এরকম dv/v, এটা নিচে চলে আসবে আর এটা চলে যাবে উপরে। এবার এটাকে এক লাইনে করে দিলে v -12 dv = dt। এবার এটার করব ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে v -12 + 1 -12 + 1 = t। এবার আচ্ছা লিমিটগুলো বসাবো। লিমিট কী ছিল আমাদের প্রাথমিক বেগ, তাই তো? তাহলে 0 to 1 সময়টা হলো 0 to 1, এটা হলো 0 to v। বেগটা বের হবে 0 to v। 1 সেকেন্ডের মধ্যে থামানো হয়েছে, 1 সেকেন্ড, সময়টা 1 সেকেন্ড। 1 সেকেন্ডের মধ্যে থামানো হলো প্রাথমিক বেগ। তাহলে এই যে ত্বরণটা ছিল সেটা 1 সেকেন্ডের মধ্যে থামানো হয়েছে, তাই 0 to 1, এটা বেগটা ধরলাম 0 to হয়েছে v। আচ্ছা, তো লিমিট বসিয়ে আর কোনো লাভ নেই, কারণ আমাদের হচ্ছে আচ্ছা লিমিটটা বসিয়ে দিই। এটা হলো 0 to v, এটা হলো 0 to 1, তাই না? আর কি হবে এটা v, এটা হলো হাফ আর নিচেও হলো হাফ,
এখানে 0 to 1 আর টি এর লিমিটগুলো বসালে 1, 0 বসালে তো 0, বা এই লিমিট যখন বসাবো ভি এর, আচ্ছা এটা 1 কেন, এটা ভি তো, তাহলে এই ভিটা ভি হবে ভি হাফ, আচ্ছা এই 2টাকে উপরে করে দিই আগেই, তাহলে 2v হাফ, তারপরে লিমিটগুলো আছে 0 to v আর এটা হলো 1। হ্যাঁ এবার ভি এর তো ভি হবে আর এটা বসালে 0 হবে, তাহলে এটা হচ্ছে 2v হাফ ইজিক্যাল টু 1, v হাফ ইজিক্যাল টু 1/2, v ইজিক্যাল টু রুট হাফ, v ইজিক্যাল টু রুট হাফ, v ইজিক্যাল টু রুট হাফ, আচ্ছা রুট হাফ। হ্যাঁ তাহলে এটা সমান সমান হবে আমাদের 0.25, তাই না, মিটার পার সেকেন্ড ভি। এটা কোন অপশানে আছে? এটা হচ্ছে অপশান বি, অপশান বি। 6 নম্বর কোশ্চেন, এখানে কী বলা হয়েছে, এ 1, -1 ও 1 এবং বি 4, 3, 6 হলো দুটি বিন্দু, এ বি বরাবর একক ভেক্টর কত? হ্যাঁ একক ভেক্টর, আমরা ইউনিট ভেক্টর সমান সমান জানি, ইউনিট ভেক্টর সমান সমান কি প্রদত্ত ভেক্টর বাই তার মান। ইউনিট ভেক্টর এন ক্যাপ সমান সমান এ ভেক্টর বাই মডুলাস অফ এ, এটা। এবার বলেছে এ বি ভেক্টরের একক ভেক্টর, খুব দারুণ একটা অঙ্ক ছিল, তাই আমি এই অঙ্কটা চুজ করেছি, যেখানে এ পয়েন্ট দেওয়া আছে, এ পয়েন্ট, আচ্ছা এ পয়েন্টের মান দেওয়া আছে 1, -1, 1, বি পয়েন্টের মান দেওয়া আছে 4, 3, 6। দেখো যে কোনো ইউনিট ভেক্টর বের করলে প্রদত্ত ভেক্টর বাই তার মান। এবার আমাদের যেটা বলেছে এ বি, তার মানে আগে আমাদের এ বি ভেক্টরটা বের করতে হবে এই পয়েন্টগুলোর সাপেক্ষে। হ্যাঁ তাহলে যে কোনো পয়েন্ট দুটো দেওয়া থাকলে তার যে ভেক্টর সেটা কি হয়, এই দুটো পয়েন্টের মধ্যে মাইনাস করে দিতে হবে। হ্যাঁ 4, -1 আই ক্যাপ, এটা এক্স ওয়াই জেড ধরে নিয়ে, প্লাস 3 মাইনাস আরেকটা মাইনাস আছে -1 জে ক্যাপ, প্লাস 6 -1 কে ক্যাপ। তাহলে এটা কি হচ্ছে 3 আই ক্যাপ -1 প্লাস 4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। এইটা হচ্ছে আমাদের সেই প্রদত্ত ভেক্টরটা 3, 4, 5। ওকে, এরপরে আমরা এই ফর্মুলা ব্যবহার করে কি করব, ইউনিট ভেক্টর বের করব। অতএব একক ভেক্টরটি হলো, অতএব এ বি বরাবর একক ভেক্টর, এ বি বরাবর একক ভেক্টর এন ক্যাপ ইজিক্যাল টু এ বি ভেক্টর বাই মড অফ এ বি ভেক্টর। এ বি ভেক্টরটা কত, 3 আই ক্যাপ 4 জে ক্যাপ 5 কে ক্যাপ বাই এর মডুলাস 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার। আচ্ছা তাহলে 3, 4, 5-এর স্কোয়ার কত হয়, আচ্ছা এদিকে স্কোয়ারটাই ভাঙাই, 3, 4, 5, তাহলে 3, 4, 5 মানে 9, 16 প্লাস 25, 25, 25, 50, 50কে আমরা 5 × 5 মানে 5√2 করতে পারি, তাই না। এটাকে আমরা 5 × 5 × 2 করতে পারি, তাহলে এটা হয়ে যাবে আমাদের 3 আই ক্যাপ 4 জে ক্যাপ 5 কে ক্যাপ 5 কে ক্যাপ, তাহলে এটা হয়ে যাবে √50। আচ্ছা √50 মানে 5, উত্তরে কোনটা আছে
1/5 এ নম্বর। আচ্ছা, এটাই সমান সমান হয়ে গেল তাহলে কত, 5√2, তাই না? 50 সমান সমান 5√2, এটা 3i ক্যাপ 4j ক্যাপ 5k ক্যাপ, এটা হলো অপশান এ। ওকে, তাহলে 6 নম্বর হয়ে গেল আমাদের অপশান এ। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7, 125 নম্বর। কোশ্চেন নম্বর 7, দেখো যে কোশ্চেন নম্বর 7, এখানে দুটো ভেক্টর দেওয়া আছে, উপাংশ বের করতে হবে, অর্থাৎ প্রজেকশনের যে অঙ্কগুলো ছিল সেগুলো। 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ এর উপাংশ 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ বরাবর বের করতে বলেছে। এটাও ভালো অঙ্ক, এই প্রজেকশনের অঙ্ক কিন্তু তোমরা আশা করতে পারো। তাহলে বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। এখানে যে দুটো ভেক্টর দেওয়া আছে আগে সেগুলো লিখে দিই। সেটা হচ্ছে দেখো 1, এটা কত নম্বর হবে, 7 নাকি, 7। ভেক্টর দুটো দেওয়া আছে 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ। এর উপাংশ বের করতে হবে কার দিকে, কোন ভেক্টরের দিকে, এই ভেক্টরের দিকে। 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এবার যখনই কোনো একটা ভেক্টর এর উপাংশ এর অভিমুখে বের করতে হবে, তখন আমরা কি করি, এর ইউনিট ভেক্টরের সঙ্গে এই ভেক্টরটার ডট প্রোডাক্ট আমরা করব। এটাকে যদি এ ভেক্টর বলি, হ্যাঁ, আর এটাকে যদি বি ভেক্টর বলি, এটাকে যদি বি ভেক্টর বলি, এটাকে যদি বি ভেক্টর বলি, তাহলে এ ভেক্টরের সঙ্গে বি এর ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট। সরাসরি নিয়মটা কি, এ ভেক্টরের সঙ্গে বি এর ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট, তাহলেই আমাদের প্রজেকশনের অঙ্ক সলভ। অর্থাৎ এ ভেক্টর ডট এন ক্যাপ, এ ভেক্টর ডট ভি ভেক্টর বাই মড অফ ভি, এটা আমাদের করতে হবে, তাই না? তাহলে একবার এ ভেক্টর ডট বি ভেক্টর বসাবো। আচ্ছা, এদিকে জায়গা নাও হতে পারে, তাহলে এখান থেকে লিখছি এ ভেক্টর 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ ডট 2i ক্যাপ j ক্যাপ 2k ক্যাপ, আবার মড অফ বি, তাহলে হলো 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার। তাহলে দেখো তোমাদের এই অঙ্কটাতে কতগুলো নলেজ টেস্ট হয়ে যাচ্ছে। এক তো প্রজেকশনের অঙ্ক, তারপরে ডট প্রোডাক্ট, এ ডট বি ডট প্রোডাক্ট, এবং অবস্থান ভেক্টরের মান নির্ণয়। খুব দারুণ একটা অঙ্ক এটাও। আচ্ছা, ডট প্রোডাক্ট তোমাদের নিশ্চয়ই ভেক্টর অধ্যায় থেকে সবারই করা আছে। কি করতে হয়, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ এবং কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ গুণ। তাহলে 3 দুগুণ হলো 3 দুগুণী 6, 6 প্লাস 4 আর 12 দুগুণী 24, নিচে 2 এর স্কোয়ার 4, 2 এর স্কোয়ার 4, 8 আর 1 এর স্কোয়ার 1, 9 √9। তাহলে এটা হয়ে যাবে 24, 6 4 10, 24 4 34, 34/3। আমাদের এটা বের হলো 34/3, তাই তো? এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 8, ন্যূনতম কতগুলি একতলীয় অসমান ভেক্টরের লব্ধি 0 হবে। হ্যাঁ, আমরা যদি ভাবি যে ন্যূনতম কতগুলি একতলীয় অসমান ভেক্টরের লব্ধি 0 হবে, তাহলে মিনিমাম 3টি ভেক্টর লাগবে। এটা তোমাদের সবারই নিশ্চয়ই করা আছে। এটা হচ্ছে কোশ্চেন নম্বর 8 হয়ে গেল 9, তাই না? কয়টা হচ্ছে
এখানে 1 2 3 1 2 3 1 2 3 4 5 6 7 8, এটা 8 নম্বর কোশ্চেন নম্বর 8। এই 8-এর উত্তর হবে অপশান এ, 3টি ভেক্টর লাগবে, 3টি। ধরো যে কোনো একটা তলে দুটো ভেক্টর, একটা এই বরাবর একটা এই বরাবর কাজ করছে, তাহলে এদের লব্ধি হবে এই বরাবর, এদের লব্ধি হবে এই বরাবর, আর এর লব্ধির বিপরীত দিকে যদি আরেকটা ভেক্টর কাজ করে, তাহলে এই লব্ধির সমান মানের যদি এই ভেক্টরটা হয়, এটা আর, তাহলে এটা আর ড্যাশ সমান হতে হবে, মানে ডাইরেকশানে আলাদা। আর এখানে এ ভেক্টর, এখানে বি ভেক্টর, এদের লব্ধি ভেক্টর হলো আর ভেক্টর, আর ভেক্টরের সমান কিন্তু বিপরীতমুখী ভেক্টর হলো আর ড্যাশ ভেক্টর। তাহলে এই 3টি ভেক্টরের ক্রিয়ায় লব্ধি বল শূন্য হতে হবে। যদি দুটি ভেক্টরের কথা আমরা ভাবতাম, যেহেতু বলে দিয়েছে ভেক্টরগুলো অসমান, একটা ভেক্টর এই বরাবর কাজ করছে, একটা ভেক্টর এই বরাবর কাজ করছে কোনো একটা পয়েন্টে, এটা আর, এটা এস। যদি আর নট ইজিক্যাল টু এস হয়, তাহলেও কিন্তু এরা বিপরীতমুখী কাজ করলেও কখনো লব্ধি ভেক্টর শূন্য পাবো না, যেহেতু অসমান বলে দিয়েছে। তাই মিনিমাম 3টা ভেক্টরের আমাদের দরকার, তাই না? তাহলে 8 হয়ে গেল। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 9। কোশ্চেন নম্বর 9 বলা হয়েছে একটি কোণার অবস্থান ভেক্টর আর ভেক্টর ইজিক্যাল টু টি স্কোয়ার মাইনাস 1 আই ক্যাপ প্লাস 2t জে ক্যাপ এক্স ওয়াই তলে কোণার সঞ্চার পথ হবে। আচ্ছা, সঞ্চার পথের যে অঙ্কগুলো ছিল এগুলোও ভালো অঙ্ক। সঞ্চার পথের অঙ্কগুলো সমাধান আমার থিওরিতে করাই আছে। তো এই অঙ্কগুলোতে আমাদের এক্স আর ওয়াই এর মধ্যে যে সম্পর্ক সেটা দেখাতে হবে। যদি সেটা সরলরৈখিক সমীকরণের মতো হয় তাহলে সরলরৈখিক হবে, যদি অধিবৃত্তের মতো হয় তাহলে অধিবৃত্তের মতো রেখাটা হবে। তাহলে দেখো এখানে যে অবস্থান ভেক্টরটা দেওয়া আছে, আর ভেক্টর ইজিক্যাল টু টি স্কোয়ার মাইনাস 1 আই ক্যাপ প্লাস 2t জে ক্যাপ এক্স ওয়াই তলে কোনো সঞ্চার পথ। তাহলে কোনো একটা অবস্থান ভেক্টর যখন আমরা লিখি সেটা কি থাকে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এটা থাকে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এটুকু থাকে। আর হচ্ছে এইখানে তাহলে এই পার্টটা এর সঙ্গে যদি একে তুলনা করি, তাহলে আমরা তুলনা করলে কি পাবো, তুলনা করলে আমরা পাবো, দেখো যে এক্স ইজিক্যাল টু টি স্কোয়ার মাইনাস 1 এবং ওয়াই ইজিক্যাল টু 2t। এবার এক্স আর ওয়াইয়ের মধ্যে আমাদের শুধু সম্পর্কটা দেখাতে হবে। তাহলে কি করতে পারি, এই টি এর মান এখান থেকে এখানে বসিয়ে দেব। তাহলে টি ইজিক্যাল টু ওয়াই বাই 2, এটা এখানে বসিয়ে দিলাম। এক্স ইজিক্যাল টু তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 4 মাইনাস 1, ওয়াই স্কোয়ার বাই 4 মাইনাস 1। আবার কি করতে পারি, তো এটাকে এদিকে নিয়ে গেলাম, তারপর 4 দিয়ে গুণ করে দিই। তাহলে ওয়াই স্কোয়ার বাই 4 ইজিক্যাল টু এক্স প্লাস 1, তাহলে ওয়াই ইজিক্যাল টু 4x প্লাস 4। তাহলে দেখো স্কোয়ার ঘাতযুক্ত কোনো সমীকরণ, এক্স ওয়াই স্কোয়ার সমানুপাতি mx বা এক্স সমানুপাতি ওয়াই স্কোয়ার যদি হয়, এই দুটো ক্ষেত্রে আমাদের যে সমীকরণ সেটা হবে অধিবৃত্ত। তাহলে এটা হবে কোনটা, অপশান সি, অধিবৃত্তাকার। যদি এরকম বেরোতো ওয়াই ইজিক্যাল টু mx প্লাস সি, তাহলে এটা হতো সরল রৈখিক, তাই না? এটা সরল রৈখিক। স্কোয়ার বের হলে আমাদের হয় অধিবৃত্ত। ওকে, এরপর কত নম্বর আছে, তাহলে আমাদের হলো কোশ্চেন নম্বর 9। কোশ্চেন নম্বর 9
তারপরে কোশ্চেন নম্বর 10, 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে সি এর মান আমাদের বের করতে হবে। কোশ্চেন নম্বর 10, বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 10, তাই তো? কোশ্চেন নম্বর 10, আচ্ছা কোন দিকে আছে অঙ্কটা? কোশ্চেন নম্বর 10, হ্যাঁ, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 7j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস ck ক্যাপ, বি ভেক্টর। এবার আমাদের বলেছে এই দুটো ভেক্টর পরস্পর লম্ব। আমরা জানি দুটো লম্ব ভেক্টরের ডট প্রোডাক্ট কি হয়, আমরা জানি পরস্পর লম্ব দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট হয় 0, তাই না? যে কোনো দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট করলে রেজাল্ট বেরোবে 0। সেখান থেকে আমরা এই সি এর মান বের করতে পারবো। তাহলে আমরা জানি পরস্পর লম্ব দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট হয় 0। অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 7j ক্যাপ মাইনাস 3k ক্যাপ ডট 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস ck ক্যাপ। তাহলে এটা হবে 5 দুগুণি 10, 7 দুগুণি 14, 3c, এটা সমান সমান 0, ডট প্রোডাক্ট সমান সমান 0। তাহলে কত হলো? এটা হয়ে গেল আমার 24 মাইনাসে প্লাস, তাই না? এটা মাইনাস এটা প্লাস 3c ইজ ইকুয়াল টু 0। দুটোতেই মাইনাস ছিল কি? মাইনাস, দুটোতে তো মাইনাস ছিল। আচ্ছা, তাহলে 3c ইজ ইকুয়াল টু 24 মাইনাস 24, তাহলে c ইজ ইকুয়াল টু মাইনাস 24/3 ইজ ইকুয়াল টু 8, মাইনাস 8। আর আমাদের উত্তরে তো মাইনাসটা নেই, হ্যাঁ, তবু মড ভ্যালু যদি আমরা নিই সি এর মড ভ্যালু, আচ্ছা সি তো একটা স্কেলার, তাহলে সি সমান সমান -8, এটা হলো অপশান ডি। মাইনাসটা তো ছুটে গেছে, অপশান ডি। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 11, 11 নম্বর, হ্যাঁ এখানেই আছে 11 নম্বর। এরপরে বলা হয়েছে একটি এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস মাইনাস 3k ক্যাপ এবং বি ইজ ইকুয়াল টু 4i ক্যাপ 3j ক্যাপ মাইনাস k ক্যাপ, ভেক্টর দুটি যে তলে আছে সেই তলের সঙ্গে লম্ব একক ভেক্টরটি নির্ণয় করো। এই তলের লম্ব একক ভেক্টর, তাহলে বোর্ডটা ক্লিয়ার করে দিলাম, অল্প জায়গায় হবে না। কোশ্চেন নম্বর 11, কোশ্চেন নম্বর 11, এখানে কি কি ভেক্টর দুটো দেওয়া আছে? একটা হচ্ছে এ ভেক্টর সমান সমান 2i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, আর বি ভেক্টর সমান সমান দেওয়া আছে 2i ক্যাপ 6j ক্যাপ 3k ক্যাপ, বি ভেক্টর সমান সমান দেওয়া আছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ, এটা দেওয়া আছে।
তারপরে বলা হয়েছে ভেক্টর দুটি যে তলে আছে সেই তলের উপর লম্ব একক ভেক্টর। আমরা জানি যে কোনো ভেক্টরের লম্ব ভেক্টর বের করতে হলে, হ্যাঁ, কোনো একটা তল, এটা ধরলাম এক্স, এটা হলো ওয়াই, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই তল। এই তলের উপর লম্ব, এই তলের উপর লম্ব ভেক্টর কোনটা? এদের ক্রস প্রোডাক্ট করে যে ভেক্টরটা পাওয়া যায় সেই ভেক্টরটা থাকে। এটা একটা তল হলে এদের ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটা থাকে, যার ডাইরেকশনটা হবে এদিকে, ওই ভেক্টরটা হবে লম্ব। তার মানে এ ভেক্টর যদি এই বরাবর, বি ভেক্টর যদি এই বরাবর এই একটা সারফেসের উপর থাকে, তাহলে এর লম্ব ভেক্টর হবে জেড অক্ষ বরাবর। বোঝা গেছে? তারপরে আবার বের করতে হবে ইউনিট ভেক্টর, লম্ব একক ভেক্টর। আগে লম্ব ভেক্টর বের করব, তারপরে ইউনিট ভেক্টর বের করব, অর্থাৎ আগে ক্রস প্রোডাক্ট করব, তারপরে ইউনিট ভেক্টর বের করব। ইউনিট ভেক্টর বের করার, আচ্ছা, লম্ব ভেক্টর কিভাবে বের হবে? সূত্রটা এখানে লিখে দিচ্ছি। লম্ব ভেক্টর, তোমরা এটা মনে রাখবা, লম্ব ভেক্টর বের করার জন্য যদি দুটো ভেক্টর দেওয়া থাকে তাহলে করব আমরা ক্রস প্রোডাক্ট, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এবং ইউনিট ভেক্টর তারপরে বের করব লম্ব একক ভেক্টর। একক ভেক্টর তার জন্য আমরা করব এই যে ভেক্টরটা বের হবে সেটার প্রদত্ত ভেক্টরটাকে এখানে বসাবো এবং তার মডিউলাসটাকে নিচে বসাবো। এটা হচ্ছে আমাদের এন ক্যাপের মান। বুঝে গেছে? তাহলে সর্বপ্রথম এর করতে হবে ক্রস প্রোডাক্ট। তাহলে লিখব এ ক্রস বি। এবার আলাদা কালি দিয়ে করছি, তাহলে ভালো লাগবে। এখানে এগুলো লিখে দিই আই জে কে, তাই না? এটা কত আছে? 2, এটা -6 -3, এটা 4 3 1। আচ্ছা, তারপরে আমরা আই ক্যাপেরটা বের করব আগে। তাহলে এটা ইন্টু এটা, দুটোতেই মাইনাস আছে, তাহলে হলো 6, এটা ইন্টু এটা, ডাবল মাইনাসে প্লাস, 3 3 9, আই ক্যাপ প্লাস, এটা প্লাস এটা বাদ, তাহলে এটা ইন্টু এটা, একটা মাইনাস, 4 3 12, তো এটা ইন্টু এটা ডাবল মাইনাস হয়ে যাবে, একটা মাইনাস এখানে, এটা প্লাস, তাহলে 2 জে ক্যাপ, তারপরে প্লাস এটা বাদ, তাহলে এটা ইন্টু এটা, 3 2 6, তারপরে এটা ইন্টু এটা ডাবল মাইনাস, আবার 6 4 24, 6 4 24, 3 2 6, এটা হলো কে ক্যাপ। তাহলে হচ্ছে 9 6 15 আই ক্যাপ, 10 -10 জে ক্যাপ, আর এটা হচ্ছে মাইনাস 36 18 4 24 18 কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের কোনটা? ভেক্টরটার মান। প্রথমে এটা ইন্টু এটা, তারপর ডাবল মাইনাসে প্লাস হয়ে যাবে না? সরি, হ্যাঁ, এখানে ডাবল মাইনাস, একটা মাইনাস এখানে আছে আর একটা মাইনাস বসাবো, তাহলে প্লাস হয়ে যাবে। তো এই পার্টটা একটু সংশোধন করতে হবে। এটা হবে প্লাস 30 কে ক্যাপ। তাহলে এটা হলো আমাদের প্রদত্ত ভেক্টর। এরপরে আমরা বের করব, তাহলে এটা আমাদের বের হলো লম্ব ভেক্টর। হ্যাঁ, অতএব এটাকে আমরা বলতে পারি লম্ব ভেক্টর। এরপরে বের করব লম্ব একক ভেক্টর। লম্ব একক ভেক্টর এন ক্যাপ ইজিক্যাল টু, তাহলে ভেক্টরটা লিখব এ ক্রস বি ভেক্টর বাই মড অফ এ ক্রস বি ভেক্টর। হ্যাঁ, এই ভেক্টরটা লেখো আগে। 15 আই ক্যাপ 10 জে ক্যাপ প্লাস 30 কে ক্যাপ, আর নিচে তার মডুলাস 15 স্কোয়ার প্লাস -10 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। ওকে, তো উপরে থাকছে 15 আই ক্যাপ 10 জে ক্যাপ 30 কে ক্যাপ, আর নিচে 15 স্কোয়ার
তাহলে হ্যাঁ এগুলো মুছে দিচ্ছি। 15 স্কোয়ার কত 225, তাই না? 10 স্কোয়ার 100, 30 স্কোয়ার 900, তাহলে এটা হচ্ছে 1000, 1225। এবার 1225 কার স্কোয়ার? বর্গমূল রুট 1225 রুট ওভার 1200 রুট ওভার 1235 35 নাকি 35 ইন্টু 35 যদি করি 5 5 25 হাতে থাকলো 2, 15 2 17, 5 3 15 হাতে থাকলো 1, 9 কে 10, 2 7 5 12, 2 এই যে 5, এটা তাহলে এটা হচ্ছে হ্যাঁ। তাহলে আমাদের কি হবে, এখান থেকে কিছু কমন যাবে না? এখান থেকে কি কমন যায় বলো তো? 5 কমন যায়। তাহলে এখান থেকে 5 কমন নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমাদের 3i ক্যাফ মাইনাস 2j ক্যাফ প্লাস 6k ক্যাফ। আর এটা হচ্ছে আমাদের 35। হ্যাঁ, তাহলে 35 হলে আমরা কিভাবে লিখতে পারি? 35 হলে লিখতে পারি 5 ইন্টু 7, এই 5 কেটে যাবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3i ক্যাফ 2j ক্যাফ প্লাস 6k ক্যাফ বাই 7। এটা কোন অপশানে আছে? অপশান এ, 1/7 3i ক্যাফ মাইনাস 2j ক্যাফ প্লাস 6k ক্যাফ, অপশান এ। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই মডেল প্র্যাকটিস সেট 1 সমাধানের ক্লাসটি আমি এখানে শেষ করছি। তোমরা নিজেরা বাকি যে অঙ্কগুলো সেগুলো সমাধান করো। আমি 2-1 দিনের মধ্যেই কিংবা আজকেই বাকি যে পার্টটা আছে সেটা আপলোড করে দেব। এরপরে তোমরা উত্তরগুলো মিলিয়ে কমেন্ট সেকশনে জানাবে। তাছাড়া আমি উত্তরগুলো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে উত্তরগুলো আপলোড করে দেবো, তোমরা সেখান থেকেও মিলিয়ে নিতে পারো। ওকে, ধন্যবাদ। ক্লাস ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। থ্যাংক ইউ।